আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা ১৬ থেকে ১৮ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আশমিনকে হসপিটালে শিফট করা হয়েছে। খুব গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে আশমিনের। অমি এখনও নিজের ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। নূর এমন কিছু করবে তা স্বপ্নেও ভাবতে পারেনি সে। সানভি চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়, শূন্য দৃষ্টিতে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে। আমজাদ চৌধুরী কেউ জানায়নি। বিষয়টা কোনোভাবেই মিডিয়ায় ফাঁস হতে দেওয়া যাবে না। চারদিকে শত্রুর অভাব নেই। আশমিনের অসুস্থতা তাদের একটা নতুন সুযোগ করে দেওয়া হামলা করার জন্য। আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম এমন কিছু করতে পারে। সানভি চোখ ঘুরিয়ে অমির দিকে তাকালো। অমি অপরাধীদের মতো মাথা নিচু করে বারান্দার চেয়ারে বসে আছে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। সময় মানুষকে বদলে দেয় অমি। রাফসান শিকদারের মেয়ে সে। হিংস্রতা তার রক্তে মিশে আছে। সে যেমন মায়া দেখাতে জানে, তেমন হিংস্র বাঘের ন্যায় খুবলে খেতেও জানে। অবিশ্বাস করার কিছু নেই। পরিস্থিতি অনেক বিগড়ে যাচ্ছে সানভি। সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার মনে হয় স্যার ম্যামকে ছেড়ে ছেড়ে দিবে? পাল্টা আঘাত সেও করবে। এরকম চলতে থাকলে তাদের একজনের হাতে আরেকজনের বিনাশ নিশ্চিত। সব কিছু সামনে আসলে ম্যাম নিজেকে সামলাতে পারবে না অমি। সত্যি মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। ম্যাম যেই সত্যির তালাশ করছে তা জানলে সে নিজেই ভেঙে গুড়িয়ে যাবে। কিছু কিছু সত্যি গোপন থাকাই সবার জন্য মঙ্গল। অমি নির্বিশেষে তাকিয়ে রইল সানভির দিকে। তার নিজের সত্যিটাই তো নূরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বয়সে সে নূর থেকে ৩ বছরের বড়। ছোটবেলা থেকেই আমজাদ চৌধুরীর অনাথ আশ্রমে বড় হয়েছে। নূরকে প্রথম প্রথম সে খুব একটা পছন্দ করতো না, কিন্তু ছোট্ট নূর যখন আশ্রমে আসতো তখন সে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারতো না। ধীরে ধীরে নূরের মায়ায় নিজেকে জড়িয়েই নিল। নূর যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন সেও নূরের সাথেই ছিল। একা ছাড়েনি নূরকে। চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল অমি। সত্যি যেন কখনো নূরের সামনে না আসে, সেই দোয়াই করতে লাগলো। রাফসান শিকদারকে ব্যবসার কাজে মাঝে মধ্যে অনেক দেশেই ঘুরতে হতো। নূরের মা আর রাফসান শিকদারের ভালোবাসার বিয়ে ছিল। অসম্ভব ভালোবাসতো সে নূরের মাকে। শিকদার সুদর্শন রাফসান শিকদারকে অনেকেই নিজের রূপের জালে ফাঁসাতে চাইতো, কিন্তু রাফসান শিকদার কাউকে পাত্তা দিত না। বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। নূরের মা সবসময় ডিপ্রেশনে ভুগত। অনেক ডাক্তার দেখিয়েও যখন কাজ হচ্ছিল না তখন সে রাফসান শিকদারকে আরেকটা বিয়ে করতে বলে। সেদিন রাফসান শিকদারের ভয়ঙ্কর চেহারা দেখেছিল সবাই। জীবনে প্রথমবারের মতো প্রিয়তমা স্ত্রীর গায়ে হাত তুলে সে রাগ করে চলে যায় কানাডায় কামিনী চৌধুরীর কাছে। এখানেই জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে সে। হতাশায় কষ্টে নিজেকে সামলাতে না পেরে নিয়মিত বাড়ে যাওয়া শুরু করে। কামিনী চৌধুরী সব দেখেও কিছু বলতেন না। উল্টো ভাইকে আরও উস্কে দিতেন বইয়ের বিরুদ্ধে। নিজের কানাডিয়ান বান্ধবী লিন্ডাকে সারাক্ষণ রাফসান শিকদারের আশেপাশে রাখতেন। লিন্ডা সারাদিন চিপকে থাকতো রাফসান শিকদারের সাথে। রাফসান শিকদার বিরক্ত হলেও কিছু বলতো না। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে নিষেধ করেছিলেন যেন লিন্ডা তার আশেপাশে না আসে। কামিনী চৌধুরী কানে নেননি সে কথা। অবশেষে রাফসান শিকদার সিদ্ধান্ত নেন সে বিডিতে ফিরে আসবে। নিজের স্ত্রী থেকে আর দূরে থাকতে পারছেন না তিনি। তখনই কামিনী চৌধুরী জঘন্য এক পরিকল্পনা করেন। রাতের খাবারের সাথে ড্রাগস আর উত্তেজক মেডিসিন খাইয়ে দেন রাফসান শিকদারকে, আর লিন্ডাকে পাঠিয়ে দেন রাফসান শিকদারের রুমে। ফলাফল যা হওয়ার তাই হলো। অপরের অপরের অপরাধ অপরের বোধে পাগলপ্রায় রাফসান শিকদার লিন্ডাকে সেই অবস্থায় গলা চেপে ধরলেন। লিন্ডাকে কোনোভাবে বাঁচিয়ে নিলেও নিজের পরিকল্পনা সফল করতে পারলেন না কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী শুধু স্ত্রীর দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল। প্রেয়সীর এমন বিনাশিনীর রূপ তাকে ক্ষণে ক্ষণে মৃত্যু দিচ্ছিল। কামিনী চৌধুরী ভেবেছিল ভাইকে ফাঁসিয়ে লিন্ডাকে তার সাথে বিয়ে দিয়ে দিবেন, কিন্তু তার সম্ভব হলো না। রাফসান শিকদার হুঙ্কার ছেড়ে কামিনী চৌধুরীকে প্রশ্ন করলেন, এই প্রস্টিটিউট রাতে আমার রুমে ঢুকলো কি করে কামিনী? আমি রুম লক করে ঘুমিয়েছিলাম। রাফসান শিকদার পাগলা ঘোড়ার মতো আক্রমণ করতে চাইল লিন্ডার উপর। অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে সমস্ত দোষ লিন্ডার ঘাড়ে দিয়ে দিলেন কামিনী চৌধুরী। ভাইকে আশ্বস্ত করলেন এই কথা আর কেউ জানবে না। রাগে ঘৃণায় জর্জরিত হয়ে রাফসান শিকদার দেশে ফিরে আসেন। আশমিন তখন হোস্টেল থেকে পড়াশোনা করে। ছোট থেকেই সে হোস্টেলে থাকতো, তাই বাড়িতে কি হতো তা সে জানতো না। দেশে আসার পর নিজের স্ত্রীর দিকে তাকাতে পারতো না রাফসান শিকদার। তবে স্ত্রীর ভালোবাসায় বেশি দিন তাকে দূরে সরিয়েও রাখতে পারেনি। এর মধ্যেই খবর আসে লিন্ডা প্রেগনেন্ট। রাফসান শিকদার ১ কোটি টাকা দিয়ে লিন্ডার মুখ বন্ধ করে দেন। লিন্ডার যমজ ছেলে হয়। ডেলিভারির সময় লিন্ডা মারা যায়। কামিনী চৌধুরী একটা ছেলেকে নিজের কাছে নিয়ে এলেও আরেকজনকে হসপিটালেই ফেলে আসেন। তার
কার্য হাসিল করার জন্য একজনই যথেষ্ট। অযথা টাকা খরচ করে দুজন পালার মানেই হয় না। আমজাদ চৌধুরী তখনও স্ত্রীর ভালোবাসায় চুপ ছিলেন। আরেকটা ছেলেকে সে নিজের অনাথ আশ্রমে পাঠিয়ে দেন, আর সেই ছেলেটাই হচ্ছে অমি। রাফসান শিকদারকে এ সম্পর্কে কিছুই জানানো হয়নি। অমি কিছুটা বড় হতেই আমজাদ চৌধুরী তাকে সমস্ত সত্যি জানিয়ে দেন। নিজের মায়ের উপর রাগ হলেও রাফসান শিকদারকে কখনো ঘৃণা করেননি অমি। তার মনে হয়েছে রাফসান শিকদার যা করেছে তা একেবারেই সঠিক। 3 বছর পরে নূর হলো। তাদের সংসারে সত্যিকারের খুশি এসে ধরা দিল। সবকিছু ভালোই চলছিল। নূরের মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু আবার সবকিছু এলোমেলো করে দিল। প্রথম প্রথম নূরকে হিংসে করলেও পরে নূরকে বুক দিয়ে আগলে রেখেছে অমি। কখনো ভাই হওয়ার দাবি নিয়ে তার সামনে দাঁড়ায়নি। তবে তার আরেক ভাই তার বাবার জান কেড়ে নিয়েছে এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই অমির। কিছু কিছু সত্যি শুধু ধ্বংস ডেকে আনে। তাই রাফসান শিকদার আসমিনের কাছে নিজের জীবনকে খোলা বইয়ের মতো উপস্থাপন করেছিলেন। তার এই জঘন্য অতীত আসমিনের কাছে হেফাজতে রেখে বলেছিলেন নূর যেন কখনো এই সম্পর্কে জানতে না পারে। তাহলে সে আর তার আব্বুকে ভালোবাসবে না। রাফসান শিকদারের মৃত্যুর পরেও আসমিন তার অতীত কারো সামনে আসতে দেয়নি। নিজের বাবার প্রতি রাগটা এতদিন কোথায় প্রকাশ করলেও এবার সে হাতে কলমে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমজাদ চৌধুরীর নীরবতাই কামিনী চৌধুরীকে এতটা বিনাশিনী বানিয়ে দিয়েছে, যার শাস্তি তাকে পেতে হবে। আসমিনের অপারেশন সাকসেসফুল হয়েছে। গুলি হার্টের 1 ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গেছে, তাই খুব একটা ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য এখনও জ্ঞান ফেরেনি। কয়েকদিন হসপিটালেই থাকতে হবে। আসমিনকে কেবিনে শিফট করা হলে সানভি আর অমি গিয়ে দেখে আসে তাকে। আসমিনের জ্ঞান ফিরে 6 ঘন্টা পরে। পিটপিট করে চোখ খুলে চারদিকে তাকাতেই চোখ পড়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে ম্যাগাজিন পড়া নূরের দিকে। আসমিনের দিকে না তাকিয়েই উঠে আসে নূর। হাতে একটা বুফে নিয়ে আসমিনের দিকে এগিয়ে যায়। আসমিন এখনও একধ্যানে তাকিয়ে আছে নূরের দিকে। নূর বাঁকা হাসলো। বুফেটা আসমিনের বেডের পাশে রেখে মোহনীয় গলায় বলল, মৃত্যুর যাত্রা কেমন ছিল মন্ত্রী সাহেব? আসমিন ক্রুর হাসলো। সন্তর্পণে সার্জিক্যাল নাইফ হাতে তুলে নিল। নূর বেডে এক হাত ভর দিয়ে আসমিনের দিকে ঝুঁকে আছে। আসমিন নূরের ভর দেয়া হাতের রগ বরাবর এক টান দিয়ে বাঁকা হেসে বলল, সেটা না হয় একটু উপভোগ করে আসো শোনা। আমি এখানেই ওয়েট করছি তোমার জন্য। হ্যাপি জার্নি। নূরের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নূর হতভম্ব চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন ভ্রু কুঁচকে ফেলল। মুচকি হেসে বলল, কয়েক ঘন্টা আগে আমিও এমন অবাক হয়েছিলাম। আমাদের ফিলিংসগুলো কত মিলে যায়, তাই না? সানবি আর অমি কেবিনে ঢুকে হতভম্ব হয়ে গেল। নূর ততক্ষণে ঢলে পড়েছে ফ্লোরে। আসমিন হালকা হেসে আস্তে করে বলল, 5 মিনিট পর আমার বউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে সান। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। আমি এখানে শুয়ে থাকবো, আর সে বাইরে বাইরে ঘুরবে তা হবে না। আর একটা কালো গোলাপের বুফের ব্যবস্থা করো। নূরকে নিয়ে যাওয়ার পর আসমিন হালকা হাসলো। অমি নিয়ে গেছে নূরকে। সানবি নিস্তেজ নূরকে কুলে নিতে গেলেই আসমিনের ভয়ঙ্কর ধমক খেয়ে থেমে গেছে। চাকরি জীবনে এই প্রথম আসমিন এভাবে হুঙ্কার দিয়ে ধমক দিয়েছে ওকে। ভয় দিদা সব নিয়ে যখন সানবি আসমিনের দিকে তাকিয়েছিল, তখন আসমিন গম্ভীর গলায় অমিকে বলল, নূরকে ডক্টরের কাছে নিয়ে যেতে। অমি এই অপেক্ষায়ই ছিল। নূরের কাটা হাত দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর। আসমিনের ভয়ে এতক্ষণ অস্থির হলেও এক জায়গায় দাঁড়িয়েছিল। অনুমতি পাওয়ার সাথে সাথে নূরকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে সে। সানবি মুখ বোতা করে আসমিনের দিকে তাকিয়ে আছে। আসমিন ভ্রু কুঁচকে বলল, কি ম্যামকে এভাবে আঘাত করলেন কেন স্যার? করুণ গলায়। আসমিন হালকা হাসলো। উঠে বসার চেষ্টা করতেই সানবি এসে সাহায্য করলো আসমিনকে। বেডে হেলান দিয়ে বসে সানবির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাইরে তোমার ম্যাম সেফ নয় সান। আমার অনুপস্থিতিতে নূরের উপর আক্রমণ হতে পারে। আমি এখনও জানি না শত্রু কোথায় লুকিয়ে আছে, দেখতে কেমন তাও জানি না। আমি চাই না আমার অনুপস্থিতিতে নূর বাইরে থাকুক। এমনিতে তো তোমার ম্যাম থাকবে না, তাই এই ব্যবস্থা। তোমার ম্যাম যেমন জেনে বুঝে আমার হার্টে ঠিক 1 ইঞ্চি উপরে গুলি করেছে, আমি তেমনি ওর হাতে শুধু চামড়াটাই কেটেছি। ব্লাডসের জন্য কিছুদিন দুর্বল থাকবে। এই বাহানায় ওকে এখানে আটকে রাখা যাবে। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। সানবি হা করে তাকিয়ে রইল কিছুকাল, তারপর ঘোরের মধ্যেই বেরিয়ে গেল। আসমিন চোখ বন্ধ করে গায়ে লিয়ে বসে আছে। বুকে হালকা ব্যথা করছে। যেখানে তোকে এত যত্নে রাখি সেখানেই আঘাত করলি বউ। এই যন্ত্রণা আমি ভুলবো কি করে? আর ভুল করিস না জান। তোকে ক্ষমা করতে করতে আমি না আবার ক্লান্ত হয়ে যাই। আমার অভিমান আবার ভালোবাসার মতোই তীব্র। সহ্য করতে পারবি না। আপন মনে বিড়বিড় করে বুকের ক্ষতস্থানে হাত বুলালো আসমিন। প্রেয়সীর নিষ্ঠুরতা কষ্ট দিচ্ছে। কষ্ট নয়, মরণ যন্ত্রণা দিচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ আগে। নূরের এখন ঘুমাচ্ছে। আসমিন একদিনে তাকিয়ে আছে নূরের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে নিল সে। না, 2টা বেড নেওয়া মোটেই উচিত হয়নি। তার বেডটা যথেষ্ট বড়। এখানেই রাখা যেত নূরকে। দূরে রেখে হয়েছে এক জ্বালা। বউকে চুমু খাওয়া যাচ্ছে না। কাছে থাকলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলা যেত। ঘুমিয়ে আছে, কিছু বলতেও পারতো না। আসমিন আনমনে ভাবলো, সে কি তার বউয়ের ঘুমের সুযোগ নিতে চাইছে? নিজের
ভাবনাকে জানালা দিয়ে ছুঁড়ে মেরে ভাবলো, এখানে সুযোগের কি আছে আজব। বউকে চুমু খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলবে, জেগে থাকলেও খাবে, ঘুমিয়ে থাকলেও খাবে, বাধা দিলে অজ্ঞান করে খাবে। সে জন্মগত নির্লজ্জ। এখন কয়েকটা চুমুর অভাবে তো আর সে শুকিয়ে মরতে পারে না। সে বাংলাদেশের জাতীয় সম্পদ। একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে সে নিজেকে শুকিয়ে মেরে তো আর জনগণের ক্ষতি করতে পারে না। সকাল 10টায় হন্তদন্ত পায়ে কেবিনে ঢুকলো আমজাদ চৌধুরী আর কামিনী চৌধুরী। কামিনী চৌধুরী তো এসেই নূরের দিকে তেড়ে গিয়েছে। নূর এতক্ষণ কটমট করে তাকিয়েছিল আশমিনের দিকে, আশমিনও এক ভুরু উঁচু করে তাকিয়েছিল নূরের দিকে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। সে সময় কামিনী চৌধুরী এভাবে তেড়ে আসা নূরের রাগের আগুনে ঘি ঢালল। পাশে ফলের ছুরিটা হাতে নিতেই থেমে গেল কামিনী চৌধুরী। নূর চোখ লাল করে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে থেকেই একটা আপেলের ছুরি চালিয়ে দিল। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে মুখ কুঁচকে তাকিয়ে রইল তার বাবার দিকে। এরকম একটা রোমান্টিক সময়ে তার বাবা এসে বাগড়া দিল, এখন কেমন আছো? আমজাদ চৌধুরীর কমল গলা শুনে মনে মনে ফুঁসে উঠল আশমিন। তবে তার ফেস আগের মতোই শান্ত। বাবাকে নিজের পাশে বসিয়ে গম্ভীর গলায় বলল, ভালো আর থাকতে দিলে কই? একটা নবদম্পতির হানিমুনে বাগড়া দিতে তোমার লজ্জা করলো না? আমি নিশ্চয়ই তোমার হানিমুনে নিয়ে বাগড়া আমি তোমার হানিমুনে গিয়ে বাগড়া দিইনি। দিলে আমাকে দুনিয়ায় এত তাড়াতাড়ি আনতে পারতে না নিশ্চয়ই। তোমার যন্ত্রণায় আমি আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। তারা পড়াশোনায় কত পিছিয়ে যাচ্ছে জানো? এতটা দায়িত্বজ্ঞানহীন দাদু হয়ে তুমি নিশ্চয়ই গর্বিত নও। ছেলের কথা শুনে এতক্ষণে কষ্ট পাওয়া বৃথা মনে হলো আমজাদ চৌধুরীর। বাকরুদ্ধ হয়ে 3টা প্রাণী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে আছে। আমজাদ চৌধুরী এবার কামিনী চৌধুরীর দিকে আহত চোখে তাকালো। ঝরে পড়ে যাওয়া পাখির মতো ছটফট করতে লাগলো। এ আমার ছেলে নয় কামিনী, সত্যি করে বলো এটা কার ছেলে? হসপিটাল থেকে বদলে দেয়নি তো? সন্দিহান গলায় কামিনী চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। এই ভয়াবহ ঠোঁটকাটা ছেলের সামনে সে নিজেই ভয়ে ভয়ে আসে। কখন কি শুনিয়ে দেয় আল্লাহ মালুম। নূর গায়ে এলিয়ে দিল। এসব শুনে মাথা ঘুরছে। তার এখন ঘুম প্রয়োজন। যতদিন এখানে থাকবে সে সারাদিন ঘুমাবে। ডিসিশন ফাইনাল। এসব সিমার্কা কথা শোনার চেয়ে মটকা মেরে পড়ে থাকা ভালো। এতে পিঠ আর কোমর বাঁকা হলেও কিছু যায় আসে না। কামিনী চৌধুরী বাসায় চলে গেছে। আমজাদ চৌধুরী দুজনের বেডের মাঝখানের ফাঁকা জায়গায় বসে আছে। আশমিন কয়েকবার বিরক্ত চোখে তাকালেও সে সেভাবেই বসে আছে। আশমিনও আর কথা বাড়ায় না। কেবিনে সানভির সাথে এক মহিলার প্রবেশ ঘটতেই ভুরু কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। তার জানা মতে আশমিনের খবর গোপন রাখা হয়েছে। তাহলে এই মহিলাকে? তাদের পরিচিত কেউ তো মনে হচ্ছে না। মহিলাটি গিয়ে আশমিনের মাথায় হাত বুলিয়ে দিতেই আশমিন চোখ খুলল। মিষ্টি হেসে কুশল বিনিময় করে বসতে বসতে বলল তাকে। সানভি একপাশে দাঁড়িয়ে আছে। ওমে অফিসে গিয়েছে। নূরের অবর্তমানে সেই সব কিছু সামলাচ্ছে। আশমিন তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আব্বু ইনি মায়া আন্টি, ওনার সাথে আগামী শুক্রবার বিয়ে হবে তোমার। আমজাদ চৌধুরী নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ছেলের এই পাগলামি আর মেনে নেওয়া যাচ্ছে না। চিৎকার করে বলল, একদম বাড়াবাড়ি করবে না আশমিন। পাগলামির একটা লিমিট থাকে। এসব বলতে তোমার বিবেকে পাচ্ছে না? তোমার মা শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো? আমাকে রাগিয়ে দিও না আশমিন। আমি যদি আদর করতে পারি তাহলে শাসনও করতে পারবো। আশমিন তার বাবার চোখের দিকে তাকালো। আশমিনের চোখে আজ শুধু ক্ষোভ তার বাবার প্রতি। আশমিন আমজাদ চৌধুরীর চোখে চোখ রেখে ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, তাহলে 25 বছর আগে কেন শাসন করনি আব্বু? তখন যদি শাসন করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। আর মিসেস চৌধুরীর স্বামী হারানোর কোনো ভয় নেই। থাকলে সে অন্যের স্বামী এভাবে কেড়ে নিত না। তাচ্ছিল্যের হেসে, আমার মুখ খুলিও না আব্বু, তাতে শুধু ধ্বংসই হবে। বিয়ের জন্য তৈরি হও। নিজেকে ঠিক ততটা উৎফুল্ল করো যতটা নিজের প্রথম বিয়েতে ছিলে। বছর ঘুরতেই নূরের জন্য ননদ চাই। আর এটাই আপাতত তোমার শাস্তি। নূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের সেদিকে কোনো ধ্যান নেই। সে এক মনে কনফারেন্সের মিটিং করে যাচ্ছে। চোখে গোল কালো ফ্রেমের চশমা, ধবধবে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই 2 দিন আগে তার বুক সে ফুটো করে দিয়েছে। আশমিন আর চোখে নূরের ভাবভঙ্গি দেখেও কিছু বলল না। কয়েক জায়গায় তার দলের লোক ঝামেলা পাকিয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা জরুরি। অথচ বইয়ের বদলতে সে হসপিটালের বাসিন্দা। মিনিট কয়েক পর মিটিং শেষ হলো। বুকের ব্যথা খুব একটা কমেনি। সারতে কয়েকদিন লাগবে। টেবিল থেকে ল্যাপটপ নামিয়ে চশমা খুললে চোখের পাতায় মেসেজ করলো আশমিন। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে। আশমিন নূরের অগোচরে হালকা হাসলো। গম্ভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গায়ে লিয়ে দিয়ে বলল, আম লুকিং সু হট না? নূর বিরক্তিকর শব্দ করলো। মাঝে মাঝে মনে চায় একে আটলান্টিক মহাসাগরে রেখে আসতে। আজ তো খবিস একটা। আঙ্কেলের সাথে এসব কি শুরু করেছেন আপনি? বাবার সাথে এ কেমন ব্যবহার? ছি, এ বয়সে এসে অযথা বিয়ে কেন করবে? কেমন ছেলে আপনি? মায়ের জন্য সতী আনতে চাইছেন আর আমার ননদ চাই মানে? দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন? আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক। নূরের বিরক্ত গলা শুনে ভুরু কুঁচকে ফেললো আশমিন। চোখ ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল, তুই আমার বাবার স্ট্রংনেসের উপর আঙ্গুল তুলছ?
এত সাহস তোমার? আমার বাবা চাইলে এখনও ক্রিকেট টিম বানাতে পারবে। হি ইজ দ্য স্ট্রং ম্যান। নূর দুই হাতে কান চেপে চিৎকার করে বলল, বন্ধ করুন আপনার অসভ্য কথা। নিজের দিকে তাকিয়ে দেখুন, সময় মতো বাচ্চা কাচ্চা হলে 4 বাচ্চার বাবা হয়ে যেতেন। লজ্জা করে না এসব বলতে? আসমিন নূরের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে হাসলো। নূরের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, তা তো হতো, কিন্তু তুমি এত ধকল নিতে পারতে কি না বুঝতে পারছি না। আফটার অল আম অলসো আ স্ট্রং ম্যান। বাট তুমি চাইলে আমি ট্রাই করতে পারি। কাম। নূর হতভম্ব হয়ে বসে রইল। মনে মনে কয়েক কোটি বার পণ করলো এই লোকের সাথে আর কথা বলবে না। ছি, কয়েক বছর আগে কত ভালো ছিল, এমন অসভ্য কিভাবে হলো? আসমিন নূরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নূর বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল, চোখ দিয়ে ইপটিজিং করা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। নূরের কথা শেষ হওয়ার আগেই কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করলো কেবিনে। আসমিনের মুখ কঠিন হয়ে গেল। নূর বিরক্ত চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লারা আর কামিনী চৌধুরী এসে আসমিনের বেডের সামনের সোফায় বসলো। লারা নেকাসরে বলল, এখন কেমন আছো বেবি? আমি কতটা ভয় পেয়েছি জানো? বাপির সাথে কানাডায় গিয়েছিলাম, তাই আসতে পারিনি। আসমিন কিছু বলল না, চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামিনী চৌধুরী এবার মুখ খুলল, কর্কশ গলায় বলল, এসব আমি কি শুনছি আসমিন? তুমি তোমার বাবাকে কি বলেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছো? আর এই মেয়েকে এখনো পুলিশে দাওনি কেন? সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন একটা সুযোগ পেল নূরকে হেনস্থা করার। ঠিক বলেছেন আন্টি, একে তো এখনই পুলিশে দেওয়া দরকার। নির্লজ্জ মেয়ে, যাদের কাছে বড় হলো তাদের ছেলেকে মারতে চাইছে। আমি থানায় কল করছি, তুমি কিছু চিন্তা করো না বেবি, আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আসমিন শান্ত চোখে তাকালো লারার দিকে। কামিনী চৌধুরী বিরক্ত মুখে বসে আছে। আসমিন আবার নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল, আচ্ছা লারা, তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো? না মানে তুমি তো কখন থেকে আমাকে বেবি বলে ডাকছো, আমারও তো আদর করে কিছু একটা ডাকা উচিত। লারা কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। আসমিনের পাশে বসে গদগদ গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাবু বলে ডাকবে। আমার কত দিনের শখ জানো? তুমি তো কখনোই ডাকলে না। অভিমানী গলায় আসমিন বাঁকা হাসলো, জোরালো গলায় ডাকলো, বাহাদুর। লারা একলাফে উঠে পড়লো, ভীত চোখে একবার দরজার দিকে তাকিয়ে শুকনো ডুব গিলল। ওদিনের বিভীষিকাময় সময়গুলো ভাবতেই কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল। আসমিনের ডাকের কয়েক সেকেন্ডের মধ্যে বাহাদুর এসে উপস্থিত হলো। আসমিন মোবাইলে চোখ রেখেই দৃঢ় গলায় বলল, লারা বাবুকে নিয়ে যাও। আজকে সারাদিন তাকে সেরেলাক্স খাওয়াবে। আমার বাবু বলে কথা, কাজের যেন হেরফের না হয়। লারা বাহাদুরের দিকে ভয়ার্ত চোখে তাকালো। বাহাদুর ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে। লারা এবার কেঁদেই দিল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ছটফট গলায় বলল, আন্টি আপনি কিছু বলুন, আপনার কথায় আমি এখানে এসেছি, আমাকে বাঁচান প্লিজ। কামিনী চৌধুরী আসমিনকে ধমক দিয়ে বলল, এসব কি আচরণ আসমিন? তুমি ওর সাথে এমন করতে পারো না। আসমিন সেদিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকলো, বাহাদুর। ব্যাস, সাথে সাথে বাহাদুর লারাকে নিয়ে কেবিন ত্যাগ করলো। নূর বিরক্তিকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে। 2 দিনে এই সার্কাস দেখতে দেখতে সে অতিষ্ঠ। আজই সে বাসায় চলে যাবে। কামিনী চৌধুরী রাগে গজগজ করতে লাগলো, এই ছেলে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তার সংসার ভাঙার কথা ভাবছে। মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলো সে। আমজাদ কখনোই তাকে ছেড়ে অন্য কারোর কথা ভাববে না, বিয়ে তো অনেক পরের কথা। আসমিনকে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে। এই খেলায় সে মহারথী। তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে। ব্যাপারটা হাস্যকর। তার হাতে এখনো মুখ্য চাল আছে, সে এক চালেই সব কয়টা কুপকাত হয়ে যাবে। আসমিন হয়তো কামিনী চৌধুরীর মনোভাব বুঝতে পারলো। চোখ বন্ধ করে মলিন হাসলো সে। কেন তার মা এই ধ্বংসের খেলায় মেতে উঠল? সে এসব কিছু না করলে আজ তাদের জীবনটা কতই না সুখের হতো। টাকা আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুল সব ভুলে গেছে সে। মায়ের কষ্ট দেখলেও সেও কি সহ্য করতে পারবে? মরণ যন্ত্রণায় প্রতিদিন কাঁদতে কাঁদতে মরবে। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? আসমিনের আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। একটু পরেই হয়তো তার মা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে। নিজেকে যতই শক্ত করতে চাইছে ততই ভিতর থেকে ভেঙে পড়ছে সে। কামিনী চৌধুরী ম্যাগাজিন পড়ায় মন দিয়েছে ততক্ষণে। আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই তার জন্মদাত্রী, সে নিজে সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। কামিনী চৌধুরী যত লোভী হোক না কেন, সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আসমিনের হাতে আর লোন উপায় নেই, আর কোনো উপায় নেই। গর্ত থেকে শত্রুকে বের করতে হলে কামিনী চৌধুরীকে উন্মাদ করতে হবে। উত্তেজিত হয়েই কামিনী চৌধুরী তার ফেলা ফাঁদে পা দিবে। আসমিনের ভাবনার মাঝেই কেবিনে প্রবেশ করলো আমজাদ চৌধুরী। তার পাশেই বধূবেশে মায়া নামক মহিলা। কামিনী চৌধুরী এক পলক সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। প্রিয় মানুষের হাতে অন্য একটা মেয়ের হাত দেখে দুনিয়া দুলে উঠল তার। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আগলে নিল আসমিন। ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে চেপে ধরলো তাকে। আমজাদ চৌধুরী ফুলা ফুলা রক্তিম চোখে তাকালো আসমিনের দিকে। নূরও হতভম্ব হয়ে বসে পড়েছে, মাথা ঘুরছে তার। আসমিন সত্যি এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আমজাদ চৌধুরী এসে আসমিনের থেকে কামিনী
আশ্বিনী চৌধুরীকে ছাড়িয়ে নিল। নিজের বুকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আশ্বিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ভেঙে পড়লে চলবে না, এখনও অনেক পথ বাকি। এই ছিল ইটপাটকেলের 16 থেকে 18 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।